জানেন, এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি একটি আলোচিত বিষয় নিয়ে। ডিপ স্টেটের ষড়যন্ত্র ফাঁস করছে কেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা। দর্শক, 2024 সালের যে জুলাই, অগাস্ট এবং অগাস্টের 5 তারিখে চূড়ান্তভাবে সেই সময়ের নির্বাচিত সরকার আওয়ামী লীগ সরকারের যে পতন হলো, এটা আমরা গত 1.5 বছর যাবতই বলে আসছি যে এটা কোনো অভ্যুত্থান ছিল না, এটা কোনো আন্দোলন ছিল না, এটা ছিল ষড়যন্ত্র। কাদের ষড়যন্ত্র? ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেট, বিদেশি ষড়যন্ত্র এবং দেশীয় জঙ্গিদের সমন্বয়ে নেতৃত্বে, এর প্রধান নেতৃত্বে ছিল জামায়াতে ইসলামী এবং এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা সমন্বয়ক নামধারী, এরা ছিল তার আন্ডা বাচ্চা যদি বলতে পারেন। আপনারা খেয়াল করেছেন সেই সময় অসংখ্য প্রায় 1.5 শতাধিক সমন্বয়ের কথা বলা হতো। আপনি কি সেই 1.5 শতাধিক সমন্বয়ের মুখ দেখেছেন, চেহারা দেখেছেন? পুরোপুরি বিষয়টা ষড়যন্ত্রের ছিল। আজকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেই সময়ের একজন প্রথম সারির, সামনের সারির একজন এবং বিগত ইউনূস সরকারেও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। আজকে তারা গোমর ফাঁস করে দিচ্ছেন। আজকে কেন গোমর ফাঁস করছেন? আজকে বলতে পারেন যে হতাশা থেকেই তারা তাদের গোমর ফাঁস করছেন। বাংলাদেশের রাজনীতিতে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন গতকাল এনসিপির মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি দাবি করেছেন 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য তাদের কাছে এক বিশেষ ডিপ স্টেট স্ট্র্যাটেজি বা কৌশল প্রস্তাব করা হয়েছিল, যেখানে আদালতের মাধ্যমে প্রতিপক্ষকে দমিয়ে রাখার নীল নকশাও ছিল। কেন তারা এই ক্ষমতা নিলেন না? কেনই বা তারা এখন হতাশাগ্রস্ত বলে মনে করা হচ্ছে? এই মুহূর্তের ভিডিওতে আমরা আসিফ মাহমুদের প্রতিটি বক্তব্য ধরে ধরে পেছনের গভীর রাজনীতি বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া 26শে মার্চ গতকাল স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় সরাসরি অভিযোগ করেছেন। তিনি বলেছেন, আমরা যখন সরকারের দায়িত্ব ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদের অফার করা হয়েছিল, আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত আপনারা শেষ করেন, আমরা আপনাদের সহযোগিতা করব। তাদের সার্টেন কিছু শর্ত ছিল। দর্শক, খেয়াল করুন, এখানে ডিপ স্টেট বলতে পর্দার আড়ালের সেই শক্তিশালী শক্তিগুলোকে বোঝানো হয়েছে, যারা রাষ্ট্রের নীতি নির্ধারণে অদৃশ্য ভূমিকা রাখে। আমরা দীর্ঘদিন ধরে ডিপ স্টেটের কথা বলছি। আসিফ মাহমুদের দাবি অনুযায়ী এই শক্তিগুলো চেয়েছিল আওয়ামী লীগের রেখে যাওয়া মেয়াদের বাকি অংশটুকু এই অন্তর্বর্তীকালীন সরকারি পরিচালনা করুক, অর্থাৎ 2029 সাল পর্যন্ত কোনো নির্বাচন ছাড়াই ক্ষমতার গদি নিশ্চিত করার টোপ দেওয়া হয়েছিল তাদের। কিন্তু এই ক্ষমতায় থাকার শর্ত কি ছিল? আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, তাদের কিছু কিছু জায়গায় ফ্যাসিলিটেট করা এবং তারা রোড ম্যাপও করে নিয়েছিল যে বিএনপি নেতাদের তো সাজা আছে, সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না। আপনারা তো জানেন সেটা কিভাবে করা যায়, আদালতের ডেট ঘুরিয়ে ঘুরিয়ে। খেয়াল করুন, এটি অত্যন্ত ভয়াবহ একটি তথ্য। এখানে বোঝা যাচ্ছে বিচার বিভাগকে ব্যবহার করে কিভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বাচনের বাইরে রাখা যায় সেই ছক তৈরি ছিল। বিএনপি নেতাদের মামলার তারিখ পিছিয়ে দিয়ে বা আইনি মার প্যাচে আটকে রাখার নিশ্চয়তা দিয়েছিল এই অদৃশ্য শক্তি, অর্থাৎ ক্ষমতা টিকিয়ে রাখতে তাদের বিচারিক ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। আসিফ মাহমুদ আরও যোগ করেন, তারেক রহমানের নিজের নামেও সাজা ছিল। তিনি যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকতেন, নির্বাচন হলেও তিনি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন না। তারা পুরো স্ট্র্যাটেজি আমাদের সাজিয়ে দিয়েছিল কিভাবে ক্ষমতায় থাকা যায়, তাদের সঙ্গে এক ধরনের নেগোসিয়েশন, সমঝোতার ভিত্তিতে। আমরা কিন্তু তাতে রাজি হইনি। আসিফ মাহমুদ বোঝাতে চেয়েছেন তারা দুর্নীতি বা সমঝোতার পথে হাঁটেননি। তারা চাইলে তারেক রহমানকে নির্বাচনের বাইরে রেখে নিজেরা আজীবন বা দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে পারতেন, কিন্তু নৈতিকতার খাতিরে তারা সেই ডিপ স্টেটের প্রস্তাবে রাজি হননি।
আসিফ মাহমুদ এখনকার পরিস্থিতির সঙ্গে তাদের সময়ের তুলনা করে বলেছেন, আমরা সব সময় গণতন্ত্রকে সামনে রেখে এবং সেটার প্রতি কমিটমেন্ট সরকারে ছিল বলে নির্বাচনটা হয়েছে। নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য নিজেরা আগ বাড়িয়ে পদত্যাগ করে চলে এসেছি। কিন্তু আমরা দেখলাম বিগত সরকারের দুজন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তি সরকারের মন্ত্রী পদমর্যাদায় আছেন। যদিও এই সরকার দলই আমাদের পদত্যাগ চেয়েছিল, অর্থাৎ বিএনপির কথা বলছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নির্বাচনের লেভেল ফিল্ডের এক ধরনের যুক্তি দাঁড় করেছে, কিন্তু তারাই এই ধরনের কাজকর্ম এখন করলো। তারাই আগের সরকারের গুরুত্বপূর্ণ দুজন দায়িত্বশীলকে তাদের সরকার মন্ত্রী হিসেবে নিল। এখানে আসিফ মাহমুদের কণ্ঠে স্পষ্ট ক্ষোভ। তিনি অভিযোগ করছেন তারা গণতন্ত্রের স্বার্থে পদত্যাগ করলেও বর্তমান সরকার বিগত সরকারের সুবিধাভোগীদের নিজেদের মন্ত্রিসভায় জায়গা দিয়েছে। তিনি অভিযোগ করছেন তারা গণতন্ত্রের স্বার্থে পদত্যাগ করলেও বর্তমান সরকার ইউনূস সরকারের সুবিধাভোগীদের নিজেদের মন্ত্রিসভার জায়গা দিয়েছে। এতে নির্বাচনের সেই লেভেল প্লেইং ফিল্ড বা সমান সুযোগ নষ্ট হয়েছে বলে তিনি মনে করেন। আসিফ মাহমুদ গতকালকের বক্তব্যে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। তিনি বলেছেন এটা বোঝা যায় তারা এই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডকে আসলে ক্ষতিগ্রস্ত করেছে। বিভিন্ন ক্ষেত্রে তাদের সুবিধা পাওয়ার জন্য এই মানুষগুলো যাদের তারা এখন পুরস্কৃত করে তাদের ব্যবহার করেছে। এই সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলছিলাম। সাংবিধানিক ধারাবাহিকতার ন্যারেটিভ তখন আমাদের পক্ষে উৎপাদিত হতো। ডিপ স্টেট এজেন্সি যদি সঙ্গে থাকতো তাহলে তো সবাই বলতে পারতো সংবিধান অনুযায়ী 29 সালে নির্বাচন হওয়া উচিত, তাহলে সরকার থাক 29 সাল পর্যন্ত। তা আমরা সমঝোতা করিনি, অর্থাৎ সংবিধানে যা আছে তা মেনেই 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা যেত এবং সেটাকে জাস্টিফাই করার জন্য মিডিয়া ও এজেন্সিগুলো কাজ করত। কিন্তু তারা সেই ন্যারেটিভ বা প্রচারণার সুযোগ নেননি। এখন প্রশ্ন জাগে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা কি তবে হতাশা থেকে এখন এসব কথা বলছেন? অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন আওয়ামী লীগ সরকারের পতনের মূল কারিগর ছিল এই ছাত্র নামধারী সমন্বয়করা এবং পেছন থেকে সাপোর্ট দেওয়া বা যেটি বলি না কেন দিয়েছে জামাতে ইসলামে। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে তাদের কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত লাভ হয়নি ইউনূসের 1.5 বছরের ক্ষমতা ভোগ করা ছাড়া। কিন্তু দীর্ঘমেয়াদে তাদের আসলে কোনো লাভ হয়নি। ক্ষমতার স্বাদ বা প্রভাব এখন অন্য শিবিরের হাতে, বিশেষ করে বিএনপির দিকে পাল্লা ভারী। ক্ষমতা এখন সত্যিকার অর্থে বিএনপির হাতে এবং এই যে ডিপ স্টেটের ষড়যন্ত্র বলুন, গণঅভ্যুত্থান তো বলাই যাবে না, লাল আন্দোলন বলুন, যেটাই বলুন না কেন, এর আসলে মূল বেনিফিশিয়ারি বিএনপি। আসিফ মাহমুদের এই বক্তব্যের সারমর্ম হলো তারা ক্ষমতার লোভ করেননি, কিন্তু এখন যারা ক্ষমতায় বা ক্ষমতার কাছাকাছি আছেন তারা আদর্শের চেয়ে সুবিধাবাদকে বেশি প্রাধান্য দিচ্ছেন। দর্শক, আপনি কি মনে করেন আসিফ মাহমুদের এই দাবি কি সত্য, নাকি এটি ক্ষমতার বাইরে চলে যাওয়ার এক ধরনের দীর্ঘশ্বাস? কমেন্ট করে আমাদের জানান। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।